হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর হিস্ট্রি চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি আলোচনা করব। এই অধ্যায়টা আমি শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি বাকি যে অংশটা আছে সেটা আলোচনা করে দেবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি 62 পেজ পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে আমি এখান থেকে শুরু করব, 63 পেজ থেকে শুরু করব। দাক্ষিণাত্যে বিজয়নগর ও বাহমনি রাজ্যের উত্থান। গল্প আছে যে সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাদের মধ্যে দুজন হলেন প্রথম হরিহর ও বুক্ক। বিজয়নগরে 1336 থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে মোট 4টি রাজবংশ শাসন করেছিল। এই বংশগুলি হলো সঙ্গম, সালুপ, তুলুপ ও আরাবিডু। তাহলে সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে এই বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়েছিল, কে করেছিল, এই লাইনগুলো তোমরা একটু মার্ক করে নেবে। এগুলো 1 মার্কসের প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে। আর এদের মধ্যে প্রথম দুজন কে ছিলেন, হরিহর আর বুক্ক। আর বিজয়নগরে 1336 থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে 4টি রাজবংশ শাসন করেছিল। এই বংশগুলোর নাম হচ্ছে সঙ্গম, সালুপ, তুলুপ আর আরাবিডু। এটাও তোমরা আন্ডারলাইন করে নেবে। প্রথম হরিহর ও বুক্ক প্রতিষ্ঠিত সঙ্গম রাজবংশ প্রায় 150 বছর টিকেছিল। তাহলে প্রথমে হরিহর ও বুক্ক এদের প্রতিষ্ঠিত যে সঙ্গম রাজবংশ, তারা কত বছর রাজত্ব করেছিল? প্রায় 150 বছর রাজত্ব করেছিল। এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। এটাও তোমরা আন্ডারলাইন করে নাও। সঙ্গম বংশের দুর্বল শাসক বিরূপাক্ষকে সরিয়ে নরসিংহ ও শালুক বিজয়নগরে শালুক বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে এই যে 4টে বংশ, প্রথমে হচ্ছে সঙ্গম বংশ, এরা 150 বছর রাজত্ব করেছিল। এরপরে হচ্ছে বিরূপাক্ষকে সরিয়ে নরসিংহ শালুক বিজয়নগরে শালুক বংশের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু অযোগ্য শাসকের জন্য শালুক বংশের পতন ঘটে। শালুক বংশের সেনাপতির ছেলে বীরসিংহ শালুক বংশের উচ্ছেদ ঘটিয়ে তুলুক বংশের শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে শালুক বংশ থেকে তুলুক বংশের কিভাবে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? শালুক বংশের সেনাপতির ছেলে বীরসিংহ এই শালুক বংশের উচ্ছেদ ঘটিয়ে তুলুক বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এই বংশের কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক। তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল। সে সময়ে সাম্রাজ্যের সীমা বেড়েছিল, অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রসার হয়েছিল। এছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং দর্শন শাস্ত্রের উন্নতি তার সময় লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখা আমুক্ত মাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছিলেন। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। এই তুলুক বংশের কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক। এই তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সব থেকে বৃদ্ধি পেয়েছিল এবং সেই সময় সাম্রাজ্যের সীমাও বেড়ে গিয়েছিল, অভ্যন্তরীণ আর বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটেছিল। এছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত, দর্শনশাস্ত্রেও উন্নতি লক্ষ্য করা গিয়েছিল এবং তিনি নিজেও ছিলেন একজন সাহিত্যিক। এবং তার তেলেগু ভাষায় লেখা আমুক্ত মাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছিলেন। তাহলে আমুক্ত মাল্যদ গ্রন্থটি কে লিখেছিলেন? এই ধরনের তোমাদের শর্ট কোশ্চেন, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সঠিক উত্তর নির্বাচন করো, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহর নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি গুলবর্গায় রাজধানী স্থাপন করে তার নাম দেন আহসানাবাদ। শাসনের সুবিধার জন্য বাহমন শাহ তার রাজ্যকে 4টি প্রদেশে ভাগ করেন। এই ভাগগুলি হলো গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। প্রত্যেক প্রদেশে একজন করে প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করা হয়। তাহলে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এই হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন, কত খ্রিস্টাব্দে করেছিলেন, এইগুলো তোমরা মার্ক করে নেবে, এইগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসবে। তিনি গুলবর্গায় রাজধানী স্থাপন করে তার নাম দিয়েছিলেন আহসানাবাদ। আর শাসনের সুবিধার জন্য তার রাজ্যকে তিনি 4টি ভাগে ভাগ করেন। এই ভাগগুলি হচ্ছে গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। এইগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে। আলাউদ্দিন হাসান বাহমন শাহের মৃত্যু
58 খ্রিস্টাব্দের পর তার ছেলে মোহাম্মদ শাহ গুলবর্গা শাসক হন। বাহমনি রাজ্যের সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ 1397 থেকে 1422 খ্রিস্টাব্দে একজন বীর যোদ্ধা ছিলেন। শিল্পের প্রতিও তার উৎসাহ ছিল। তাহলে এই বাহমন শাহের মৃত্যুর পর তার ছেলে আলাউদ্দিন হাসান বাহমন শাহের মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ শাহ এই গুলবর্গার শাসক হয়েছিলেন এবং বাহমনি বংশের সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। তার শাসনকাল ছিল 1397 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং শিল্পের প্রতিও তার উৎসাহ দেখা গিয়েছিল। এরপর পেজে চলে আসো। এরপর বাহমনি রাজ্যের রাজধানী চলে আসে বিদর শহরে। বাহমনি রাজ্যের শাসক তৃতীয় মহম্মদের শাসনকালে 1463 থেকে 82 খ্রিস্টাব্দ তার মন্ত্রী মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যের গৌরব বাড়িয়ে তুলেছিলেন। তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা এবং পরিচালক। তার নির্দেশে তৈরি বিদর শহরের মাদ্রাসাটি খুব বিখ্যাত। প্রথমে বাহমনি রাজ্যের রাজধানী কি ছিল? প্রথমে ছিল গুলবর্গায় তার রাজধানী এবং পরে বাহমনি রাজ্যের রাজধানী চলে আসে বিদর শহরে। আর বাহমনি রাজ্যের শাসক কে ছিলেন? তৃতীয় মহম্মদ। তার শাসনকাল ছিল 1463 থেকে 82 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তার মন্ত্রী কে ছিলেন? মাহমুদ গাওয়ান। তিনি বাহমনি রাজ্যের গৌরব বাড়িয়ে তুলেছিলেন। তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা এবং পরিচালক। তার নির্দেশে বিদর শহরে মাদ্রাসাটি খুব বিখ্যাত ছিল। মাহমুদ গাওয়ানের মৃত্যুর 1481 খ্রিস্টাব্দের পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে। 5টি স্বাধীন সুলতানির উদ্ভব হয়। সেগুলি হলো আহমেদনগর, বিজাপুর, বেরার, গোলকোন্ডা এবং বিদর। তাহলে এই নামগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইন। তাহলে মাহমুদ গাওয়ানের কত খ্রিস্টাব্দে মৃত্যু? 1481 খ্রিস্টাব্দে। এরপরে বাহমনি রাজ্যের শাসন ভেঙে পড়ে এবং 5টি স্বাধীন সুলতানের উদ্ভব হয়। সেগুলো কি কি ছিল? আহমেদনগর, বিজাপুর, বেরার, গোলকোন্ডা আর বিদর। কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলুব রাজত্বকালে বিজয়নগরের সঙ্গে বাহমনি রাজ্যের উত্তরসূরি 5টি সুলতানের মিলিত শক্তির যুদ্ধ হয়। 1565 খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকোটার যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়। তাহলে কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলুব রাজত্বকালে বিজয়নগরের সঙ্গে বাহমনি রাজ্যের উত্তরসূরি 5টি সুলতানের মিলিত শক্তির যুদ্ধ হয়। তাহলে এই যে 5টা শক্তির উদ্ভব হয়েছিল বিজয়নগরের সঙ্গে, এই 5টি রাজ্যের যুদ্ধ হয়। 1565 খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকোটা যুদ্ধে বিজয়নগর তখন পরাজিত হয়েছিল। বিজয়নগর এবং বাহমনি রাজ্য দুটি প্রথম থেকে একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল। এই প্রতিদ্বন্দ্বিতা একটানা লড়াই হয়ে দাঁড়িয়েছিল। প্রধানত রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এই লড়াই হয়েছিল। এই যুদ্ধের পর তুলুব শাসন দুর্বল হয়ে পড়ে। পরবর্তীকালে আরাবিভু বংশ শাসন ক্ষমতায় আসে। এই বংশের প্রথম শাসক ছিলেন তিরুমল এবং শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন দ্বিতীয় বেঙ্কট। এই লাইনগুলো তোমরা মার্ক করে নেবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইন। তাহলে বিজয়নগর আর বাহমনি এই দুটি রাজ্য প্রথম থেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল এবং এই প্রতিদ্বন্দ্বিতায় একটানা দীর্ঘ সময় ধরে লড়াই হয়েছিল। এবং এই লড়াই কেন হয়েছিল? রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এই লড়াই হয়েছিল এবং এই যুদ্ধের পর তুলুব শাসন দুর্বল হয়ে পড়েছিল আর পরবর্তীকালে আরাবিভু বংশ এই শাসন ক্ষমতায় এসেছিল। আর এই বংশের প্রথম শাসক ছিলেন তিরুমল আর শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন দ্বিতীয় বেঙ্কট। এগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে। এরপরের পেজে চলে আসো। বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর। এবার বিদেশি পর্যটকরা বিজয়নগরকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন দেখো। বিজয়নগর সাম্রাজ্যে বহু বিদেশি পর্যটক আসেন। এদের মধ্যে ছিলেন ইতালির পর্যটক নিকোলো কন্টি, পারস্যের দূত আব্দুর রাজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিজ, দুয়ার্তে বারাবোসা প্রমুখ। এরা সকলেই বিজয়নগরের সম্পদ দেখে বিস্মিত হন। বিজয়নগর শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কৃষি ছিল জনসাধারণের প্রধান জীবিকা। কৃষির উন্নতির জন্য জলসেচের সুবন্দোবস্ত ছিল। ভূমি রাজস্বই ছিল রাজ্যের প্রধান আয়। কৃষি ছাড়াও ব্যবসা বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। পর্তুগিজদের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগ ছিল। তবে পর্যটকরা একথাও বলেছেন যে ধনী ও গরিবদের জীবনযাপনে অনেক তফাৎ ছিল। তাহলে বিজয়নগরের সাম্রাজ্যে শাসনকালে বহু বিদেশি পর্যটক, যেমন ইতালির পর্যটক নিকোলো কন্টি, পারস্যের দূত আব্দুর রাজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিজ, দুয়ার্তে বারাবোসা এরা প্রমুখ পর্যটকরা এই বিজয়নগর রাজ্যে এসেছিলেন এবং এরা সকলেই এই বিজয়নগরের সম্পদ দেখে বিস্মিত হয়েছিলেন। আর বিজয়নগর শহরটি কেমন ছিল দেখো। 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল আর কৃষিকার্য হচ্ছে প্রধান জীবিকা ছিল এবং কৃষির উন্নতির জলসেচের সুবন্দোবস্ত ছিল। ভূমি রাজস্ব ছিল রাজ্যের প্রধান আয়।
এছাড়াও কৃষি ছাড়াও ব্যবসা বাণিজ্য শিল্পক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। পর্তুগিজদের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগ ছিল এবং পর্যটকরা একথাও বলেছেন যে ধনী ও গরিবদের জীবনযাপনে অনেক তফাৎ লক্ষ্য করা গিয়েছিল। এখানে টুকরো কথায় দেখো পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর। নগরটি রোম শহরের মতোই বড়, দেখতে বড়ই সুন্দর। নগরের ও বাড়িগুলির বাগানের মধ্যে অনেক গাছের কুঞ্জ আছে, স্বচ্ছ জলের অনেকগুলি খাল শহরের মধ্যে দিয়ে প্রবাহিত। মাঝে মাঝে আছে দিঘি, রাজপ্রাসাদের কাছেই আছে তালবন ও অন্যান্য ফলের গাছ। এই নগরের লোক সংখ্যা অসংখ্য। রাস্তায় ও অলিতে গলিতে এত লোক ও হাতি চলাচল করে যে তার মধ্যে দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারে না। তাহলে এই নগরটিকে রোম শহরের সঙ্গে তুলনা করা হয়েছে। তার মতনই রোম শহরের মতনই দেখতে বড় আর সুন্দর। বাড়িগুলির মধ্যে অনেক গাছের কুঞ্জ রয়েছে আর স্বচ্ছ জলের অনেকগুলো খাল শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আবার মাঝে মাঝে দিঘি, রাজপ্রাসাদের কাছে আছে তালবন, অন্যান্য ফলের গাছ। আর এই নগরে লোক সংখ্যা অসংখ্য ছিল। আর রাস্তায় অলিতে গলিতে এত লোক হাতি চলাচল করে যে তার মধ্যে দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারত না। এই শহরের মতো এত খাওয়া পড়ার ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে নেই। এখানে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাস্তায় ও বাজারে ভারবাহী এত ষাঁড় চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে যাওয়া যায় না, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে এই শহরে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত ছিল, যেটা অন্য কোনো শহরে দেখতে পাওয়া যায়নি। এখানে চাল, গম এবং অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাস্তার বাজারে ভারবাহী এত ষাঁড় চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে যাওয়া সম্ভব হয় না এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে পর্তুগিজ পর্যটক পেজ এই বিজয়নগরের বর্ণনা দিয়েছেন। তাহলে আজকে আমি পুরোটা শেষ করে দিলাম। তোমাদের যতটুকু বাকি ছিল আজকে আমি আলোচনা করে দিলাম। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিজয়নগর রাজ্যের সঙ্গম ও সালুক বংশের পরিচয় দাও। তারপর বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে কী জানা যায় লেখো। তারপর বাহমনি রাজ্যের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এই ধরনের বড় প্রশ্ন তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পরে আমি আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলো পরে আমি লিখিয়ে দেবো। আজকে আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমি অনুসরণের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো এবং বইয়ের ভেতরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম সেগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।